গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমাদের ফিফথ ক্লাস হিস্ট্রি পলিটি ভাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের যে কোশ্চেন আনসার সিরিজ চলছে ক্লাসের, তার আজকে ফিফথ ক্লাস। তো চলো আমরা আমাদের ক্লাসটা আজকে এগিয়ে নিয়ে যাই, দেখি আজকে তোমাদের জন্য কী কী কোশ্চেন আছে। আশা করি আগের ক্লাসগুলো তোমরা সবাই মন দিয়ে করেছো। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমাদের যা কোশ্চেন আছে সবটা জানাতে পারো। ওকে, তো চলো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকে দেখি আজকে তোমাদের কী কী কোশ্চেন আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের পররাষ্ট্র নীতিতে কোন সাংস্কৃতিক মূল্যবোধটি প্রতিফলিত হয়? ভারতের পররাষ্ট্র নীতিতে কোন সাংস্কৃতিক মূল্যবোধটি প্রতিফলিত হয়? আসলে ভারতের যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি, সেখানে যে মূল্যবোধটি চলে এসেছে 1947 সালের পর থেকে, এবং সেটি আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে তাই উত্তরটি হবে হচ্ছে অহিংসা। তার কারণ বাকিগুলো দেখো সম্প্রসারণবাদ বা এক্সপ্যানিজম, ভারত কখনো সেইভাবে সম্প্রসারণ করে ভারতের পররাষ্ট্রনীতিতে এমন ব্যাপার নেই যে ভারত সম্প্রসারণ করে অন্য দেশকে জোরপূর্বক ও বলপূর্বক দখল করে, কিংবা সামরিক ক্ষমতা দেখিয়ে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে, বা বিচ্ছিন্নতাবাদ মানে অন্য রাষ্ট্রের কোনো অংশকে ভারত সেইভাবে মানে দখল করে নিচ্ছে জোর করে। তো এই ব্যাপারগুলো ভারতের পররাষ্ট্রনীতিতে কখনোই ছিল না। এগুলো সবটাই মানে পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না ভারতের। তাই একটা অপশন সি অহিংস, সেটিই থাকে। তাই আমাদের ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি বা মূল্যবোধ সেটি হচ্ছে অহিংসা। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে দেখো, পরের স্লাইডে বলছে ভারতের পররাষ্ট্রনীতির মূল কথা হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি বা এক বিশ্ব এক পরিবার। এই যে ধারণাটা, এটি আমাদের ঐতিহ্য। তাই আমাদের ঐতিহ্যের থেকে ঐতিহ্য যে আমাদের বিভিন্ন প্রাচীন সাহিত্য, সেখান থেকে এই বিষয়টি নেওয়া। বসুধৈব কুটুম্বকম বা ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি। ঠিক আছে, কেন এই কথাটা বলছি দেখো, 1954 সাল ভারত স্বাধীন হওয়ার পরই একদম ভারতের যে নীতি ভারত গ্রহণ করেছিল। প্রথমত ভারত তো নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দেয়। তারপরে 1954 সালে পঞ্চশীল নীতি, তোমরা অবশ্যই পড়েছো, ভারত চীনের মধ্যে নীতি। আচ্ছা, পঞ্চশীল চুক্তির যে মানে মূল ভিত্তি সেটা ছিল পিসফুল কোএক্সিস্টেন্স, মানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে মানে একটা শান্তি বজায় রেখে চলা। ঠিক আছে, পরস্পরের প্রতি অনাগ্রাসন বা নন অ্যাগ্রেশন, যে আগ্রাসী মনোভাব সেটা নয়। এছাড়া অহিংস তো এইখান থেকে অহিংসই ভারতের কূটনীতির একটি বড় রূপ দেখা যায়। কারণ ভারতবর্ষ তার যে কূটনৈতিক বা বিদেশ নীতি, সেখানে কিন্তু কখনোই কোথাও ভারত অহিংসা ব্যতীত হিংসা প্রয়োগ করেনি, যতক্ষণ না সেটি ভারতবর্ষের মানে আভ্যন্তরীণ যে বিষয়, মানে ভেতরে প্রবেশ করে ভারতবর্ষকে আঘাত করেছে, এরকম না হলে ভারতবর্ষ নিজেকে রক্ষা করা ছাড়া কখনোই অহিংসা প্রয়োগ করেনি। আর কি জোট নিরপেক্ষ আন্দোলন, সেটা আমরা জানি কোল্ড ওয়ারের সময় ভারত কোনো সামরিক জোটের অংশ ছিল না। তাই সামরিকবাদ, মানে অহিংসা, এই হিংসা, এই ব্যাপারগুলো ভারতের বিদেশ নীতির অংশ নয়। এখান থেকে আশা করি ছবিটা তোমাদের কাছে স্পষ্ট হলো। চলো এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 1992 সালে লুক ইস্ট পলিসি কে প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। লুক ইস্ট পলিসি, অ্যাক্ট ইস্ট পলিসি, এখানে আমাদের উত্তর হবে লুক ইস্ট পলিসি। 1992 সালে সাল এবং যিনি প্রবর্তক, দুটো নামই তোমাদের মনে রাখো, এখানে সালটা দেওয়া আছে, প্রবর্তকের নামটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে প্রবর্তকের নাম হবে পিভি নরসিমা রাও। তিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ভূতপূর্ব প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী। 1992 সালে তিনি ভারতের বিদেশ নীতির অংশ হিসাবে লুক ইস্ট পলিসি গ্রহণ করেন। ঠিক আছে, আচ্ছা চলো লুক ইস্ট পলিসি কি একটু আমরা দেখে নিই। লুক ইস্ট পলিসি হচ্ছে বা পূর্বমুখী নীতি, 1991 সালে এটি গ্রহণ করে এবং 1992 সাল থেকে এটি কার্যকরী শুরু হয়। তো 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লুক ইস্ট পলিসি 1991 সালে লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী নীতির সূচনা করেন। এখানে তোমরা 1992 এর বদলে 1991 টাও ধরতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, এর আওতায় এবার আমাদের যেটা মনে রাখতে হবে, লুক ইস্ট পলিসিতে আমাদের দুটো জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ইয়ার। আচ্ছা, ইয়ারে এটা তোমরা 1991 করে নাও, 1991 করে নাও। ঠিক আছে, আমি কনফার্ম করে দিলাম 1991। ঠিক আছে, 1992 দেওয়ার দরকার নেই, 1991 কনফিউশন রাখা যাবে, 1991 তোমরা ধরবে। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন দেশ, লুক ইস্ট মানে ইস্টের কোন কোন দেশগুলোর কথা এই নীতিতে বলা হয়েছিল। তবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কথা বলা হয়েছিল। এই যে দেশগুলো, সেই দেশের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করা হয়েছিল তাদেরকে গুরুত্ব দিয়ে, সেটাই হচ্ছে লুক ইস্ট পলিসি। আচ্ছা, এই নীতির মূল উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সাথে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করা। কিন্তু 2014 সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লুক ইস্ট পলিসিকে একটি উন্নত সংস্করণ প্রকাশ করেন বা পরিবর্তন করে তিনি অ্যাক্ট ইস্ট পলিসি তৈরি করেন। এই অ্যাক্ট ইস্ট পলিসি সূচনা করেন এবং এর উদ্দেশ্য শুধু অর্থনৈতিক সহযোগিতা সীমাবদ্ধ না থেকে, এই যে দেশগুলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার জায়গায় না থেকে এদের সাথে কৌশলগত এবং নিরাপত্তার সংযোগ
এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের জায়গা। কারণ অবশ্যই দেখো চীন একটা আমাদের বড় থ্রেট আমাদের কাছে, চীনের যে অবস্থান। তা এই দেশগুলোর সাথে যদি ভারতবর্ষের প্রতিরক্ষা কৌশলগত যে অবস্থান, সেই জায়গাটায় ভারতবর্ষ যদি এই দেশগুলোর সাথে একটা মানে সম্পর্কে জোর দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এই দেশগুলো মধ্যে দিয়ে ভারতবর্ষ চীনের যে আগ্রাসী মনোভাব সেটাকে অনেকটা প্রতিহত করার একটা জায়গা পাবে। ঠিক আছে? চলো পরের পয়েন্টে চলে যাই। আচ্ছা, পরে কি বলছে? পরে বলছে পরের প্রশ্ন বলছে যে, "আমরা কোনো সামরিক জোট বা শিবিরের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল শান্তির পক্ষে।" এই উক্তিটি কার? উক্তি দিয়ে প্রশ্ন আসতে পারে। উক্তি দিয়ে প্রশ্ন আমাদের বা বা পরীক্ষায় থাকতে পারে। তো সেখানে আমাদের এটা ইম্পোর্টেন্ট হতেই পারে যে, আমরা কোনো সামরিক জোট বা শিবিরের অংশ নই। আমরা কেবল শান্তির পক্ষে। উক্তিটি কার? এবং খুবই স্বাভাবিকভাবে তোমরা জানো এই উক্তিটি জোট নিরপেক্ষ আন্দোলনের সময় করা হয়েছিল। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এবং সেই আন্দোলনের যিনি জনক যাকে বলা হয় ফাদার অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন, সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়? সার্ক প্রতিষ্ঠা হয় হচ্ছে, তোমরা জানো এটি খুবই পুরাতন প্রশ্ন, তোমরা অন্যান্য সময় পড়ে থাকতে পারো অন্য ক্লাসে। সার্ক প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালে। চলো সার্ক সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নিই। সার্কের প্রথমত সার্কের যে ফুল ফর্ম সেটা জিজ্ঞেস করার একটা সম্ভাবনা থাকে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, এরপরে কোন সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫ সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকা, বাংলাদেশ। এটি একটি মানে প্রপোজড বাই মানে ফাউন্ডার হিসাবে তৎকালীন বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান, তার কথা বলা হয়ে থাকে, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, মেইন অবজেক্ট, আচ্ছা এটা তো ইংলিশ, আমি বাংলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইংলিশটা দেখাচ্ছিলাম। আচ্ছা, বাংলাটা দেখো, বাংলাটা ইংলিশটা। বাংলাটা হচ্ছে যে সার্কের সদর দপ্তর কোথায়? এটাতে গেল, কাঠমান্ডু গেল বাংলাদেশে, তৎকালীন জিয়াউর রহমান। আচ্ছা, নেপালের কাঠমান্ডুতে সদর দপ্তর, নেপালের কাঠমান্ডুতে সদর দপ্তর। ঠিক আছে? আচ্ছা, প্রধান উদ্দেশ্য কি? দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। এটা ছিল সার্কের মূল উদ্দেশ্য। এরপর সার্কের যে সদস্যসমূহ, এই ৮ টা দেশই, ৮ টা দেশের অনেক সময় প্রশ্ন থাকে। ৮ টা দেশের মধ্যে আমরা ৮ টা দেশ যেমন দেখব, আফগানিস্তান ২০০৭ সালে যেমন যোগ দিয়েছে, তখন বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ৮ টা দেশ এর অংশ। শর্টে মনে রাখার জন্য একটা ট্রিক আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। নাম দিয়েছি এমবিবিএস স্পেন। দেখো এখানে এমবিবিএস স্পেন বলতে এম ফর মালদ্বীপ, হ্যাঁ, বি ফর ভুটান, আবার বি ফর হচ্ছে বাংলাদেশ, আচ্ছা এস ফর হচ্ছে শ্রীলঙ্কা, পি ফর হচ্ছে পেনের পি ফর হচ্ছে পাকিস্তান, এ ফর হচ্ছে আফগানিস্তান, আই ফর হচ্ছে ইন্ডিয়া, আর এন ফর হচ্ছে নেপাল। তাহলে পি এ আই এন, পেন। আর এখানে হচ্ছে এম বি বি এস, এমবিবিএস পেন। এই যে শর্ট একটা ট্রিক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, চেষ্টা করো এইভাবে ৮টা দেশের নাম মনে রাখা, সার্কের ৮টা দেশ। ১৯৮৫ সাল, সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে বাংলাদেশে ঢাকাতে। আর সদস্য দেশ কটা? মোট বর্তমানে ৮ টি সদস্য দেশ রয়েছে। তার মধ্যে ২০০৭ সালে আফগানিস্তান শেষ দেশ হিসেবে যোগ দিয়েছে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কোন দেশ এখনো একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে? কোন দেশে এখনো একদলীয় ব্যবস্থাটি, পার্টি সিস্টেম বা আমাদের অধ্যায় ৫ এর থেকে প্রশ্নটি করা হয়েছে। কোন দেশে এখনো একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে? খুব সহজভাবে উত্তর এখানে বাকিগুলো যে দেখা যায়, বাকি দেশগুলো আমরা জানি যে প্রতিটা দেশই গণতান্ত্রিক দেশ, যেখানে একদলীয় ব্যবস্থা নেই। ভারত যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ, অস্ট্রেলিয়া গণতান্ত্রিক দেশ। একমাত্র চীন, সেখানে এখনো একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে, প্রচলিত রয়েছে। ঠিক আছে? পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন দেখি কি বলছে। আচ্ছা, চীন। আচ্ছা, এখানে কতগুলো দেশের নাম আমি দিয়ে দিয়েছি। সেটা থেকে তোমরা বুঝতে পারবে, প্রশ্ন আসতে পারে। অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে যে একদলীয় দেশ ব্যবস্থা কোন দেশে রয়েছে, একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা কোথায়, বা বহুদলীয় ব্যবস্থা কোথায় রয়েছে, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সেজন্য আমি একটা তালিকা দিয়ে দিয়েছি। দেখো, চীন একদলীয় ব্যবস্থা, উত্তর কোরিয়া একদলীয় ব্যবস্থা, কিউবা একদলীয় ব্যবস্থা, ভিয়েতনাম একদলীয় ব্যবস্থা। এই দেশগুলো একদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা, যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থা, অস্ট্রেলিয়া দ্বিদলীয় ব্যবস্থা, কানাডা এটা দ্বিদলীয় ব্যবস্থা হবে। এটা এটা দ্বিদলীয় ব্যবস্থা। কানাডাও দ্বিদলীয় ব্যবস্থা। ঠিক আছে? তবে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে। আ যদি কখনো তোমাদের প্রশ্ন করে যে আ বহুদলীয় ব্যবস্থার একটি উদাহরণ, তো সাধারণত আমাদের ভারতবর্ষ নিজেই একটি বহুদলীয় ব্যবস্থার উদাহরণ। তো সেক্ষেত্রে অপশনে আশা করি ভারতবর্ষ থাকবে এবং উত্তরও ভারতবর্ষই হবে। সাধারণত প্রশ্ন থাকলে বা অন্য যদি কখনো আমি প্রশ্ন দেখি যে বহুদলীয় ব্যবস্থা সম্পর্কিত কোনো প্রশ্ন, অবশ্যই আমি তোমাদের জন্য সেই প্রশ্ন এখানে নিয়ে আসবো। ঠিক আছে? তার জন্য অবশ্যই এই ক্লাসটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে এবং আশা করি তোমাদের আমি যে মেটেরিয়ালস গুলো সাপ্লাই করছি, মানে যেখানে যে ক্লাস করাচ্ছি, যে কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি, তার সাথে যে ইনফরমেশন থাকছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে এইটা সবটাই পরীক্ষা কেন্দ্রিক তোমাদের 3rd সেমিস্টারকে লক্ষ্য করে। এবং আগামী দিনগুলোতে আরো যে সমস্ত প্রশ্ন আসবে, সবটাই তোমাদের পরীক্ষা কেন্দ্রিক হবে। এবং যেমনটা আমি বলেওছিলাম বা ১ম থেকে, যে ফ্রিতে পড়াবো, বিনামূল্যে পড়াচ্ছি ঠিকই, বিনা পারিশ্রমিকে। কিন্তু পড়ানোর ক্ষেত্রে কোনো খামতি থাকবে না। আশা করি আমি কথা রাখতে পেরেছি। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে মিডো। মিডোর পূর্ণ নাম কি? এটা জিজ্ঞেস করেছে। মিডোর পূর্ণ নাম কি? কোল্ড ওয়ারের সময় প্রতিষ্ঠিত একটি মানে সংস্থা বা সংগঠন, তার পূর্ণ নাম জিজ্ঞেস করেছে। এখানে মিডোর পূর্ণ নাম হচ্ছে আ
আমরা যে কটা দেখছি একটু প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। তো এখানে উত্তর হবে যে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন এটা ওই এর সময়ে তৈরি হয়, ওই ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হওয়া একটা সংগঠন। ঠিক আছে? আচ্ছা, এইরকম কিছু সংগঠনের নাম আমি দিয়ে দিয়েছি, যার পূর্ণ নাম জিজ্ঞেস করতে পারে এবং কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জিজ্ঞেস করতে পারে। তো দেখো এখানে আমি যে কটা দিয়ে দিয়েছি সে কটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ন্যাটো। ন্যাটো কোন বছর, ন্যাটোর পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সাল 1949। প্রশ্ন, ন্যাটো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করতে পারে। সিটো, সিটো কি? সাউথ এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, কত সাল? 1954। সেন্টো, সেন্টো কত সালে? সেন্টো হচ্ছে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, 1955। সেন্টোর কিন্তু আগে নাম ছিল বাগদাদ, বাগদাদ প্যাক্ট, বাগদাদ প্যাক্ট। আচ্ছা, মিডো, মিডো কি? মিডল ইস্ট অর্গানাইজেশন, 1952। এটা আমি বাংলা দিলাম না, কারণ এই ধরনের প্রশ্নে সাধারণত তোমাদেরকে যদি মনে হয় যে বাংলাটা বুঝতে পারছো না, মানে বাংলা প্রশ্ন দেখে চেষ্টা করবে, প্রশ্নপত্রে ইংলিশ প্রশ্নপত্র থাকার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে ইংলিশ প্রশ্নপত্রটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে, ইংলিশ প্রশ্নটা। আর আশা করি বাংলাটাতে এইভাবেই থাকবে, এই একদম যে সহজ মানে একদম ট্রান্সলেটেড বাংলা, সেটা আশা করি থাকবে না। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে বান্দুং সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সঙ্গে রিলেটেড, এবং বান্দুং সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? এবং এটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা ন্যাম, আমি লিখছি ন্যামের ফার্স্ট সামিট, প্রথম সম্মেলন, ফার্স্ট সামিট, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের ফার্স্ট সামিট। এটা সামিট বা আমি বলতে পারি সম্মেলন বান্দুং, এটা হচ্ছে 1955 সালে, 1955 বা 1955, 1955 সালে এটি হয় এই সম্মেলনটি। পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, এখানে কিছু সম্মেলনের নাম আমি দিয়ে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। হয়তো আরো থাকতে পারে, আমি যদি পরবর্তীকালে প্রশ্নে আবার পাই তো অবশ্যই প্রশ্নে ইনক্লুড করব। তো দেখো এখানে বেলগ্রেড সম্মেলন 1961, প্রথম শীর্ষ সম্মেলন যা একটি আনুষ্ঠানিকভাবে ন্যামের যাত্রা শুরু করে। আচ্ছা, বান্দুং কিন্তু প্রথম সম্মেলন, মানে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট শুরু হওয়ার আগে যে সম্মেলনটা হয়েছিল, যার মধ্যে দিয়ে ন্যামের যাত্রা শুরু, এবং ন্যাম শুরু হওয়ার পরে যে প্রথম সম্মেলনটা, সেটা কিন্তু হচ্ছে বেলগ্রেড। এটার মধ্যে একটু ক্লিয়ার করে দিলাম, আমার উচিত ছিল ওখানে বলে দেওয়া যে বান্দুং কিন্তু 1955 সালে, তখন ন্যাম শুরু হয়নি, ন্যাম শুরু হচ্ছে আর কি, মানে শুরু হবে এরকম যে সম্মেলন, সেটা বান্দুং। আর বেলগ্রেড হচ্ছে 1961। বেলগ্রেড কিন্তু ন্যাম শুরু হওয়ার পরে যারা সদস্য রাষ্ট্র যুক্ত ছিল এই সংগঠনে বা এই আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে এই প্রথম সম্মেলন ছিল বেলগ্রেড সম্মেলন 1961। ঠিক আছে? এটি প্রথম ন্যাম, মানে এখানে আমি বাংলা করেছি দেখছি, বাংলা হয়েছে ন্যাম শীর্ষ। আচ্ছা, কায়রো সম্মেলন 1964, তৃতীয় সম্মেলন। প্রথম তিনটে সম্মেলন অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বেলগ্রেড শীর্ষ সম্মেলন, কায়রো সম্মেলন, এবং সেই সঙ্গে লুসাকা সম্মেলন 1970। এই তিনটে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে, লুসাকাটা হচ্ছে অবশ্য সরি লুসাকা, আচ্ছা এখানে একটু বেলগ্রেড, কায়রো হচ্ছে তৃতীয় সম্মেলন, লুসাকা হচ্ছে চতুর্থ সম্মেলন। আচ্ছা, যেটা মূল ইম্পর্টেন্ট, লুসাকা সম্মেলনে যেটা মূল ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখছি যে ভারত মহাসাগরে শান্তি বলয় বা পিস, জোন অফ পিস তৈরি করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল কোন সম্মেলনে? লুসাকা সম্মেলনে। আরেকটি সম্মেলন হচ্ছে, সেই সম্মেলন হচ্ছে আলজিয়ার সম্মেলন। আলজিয়ার সম্মেলন কেন ইম্পর্টেন্ট 1973 সালে? দেখো এখানে বলা হচ্ছে যে একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, যার এই পূর্ণ শর্ট নাম হচ্ছে এনআইইও বা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, বা বাংলায় বললে দাঁড়ায় নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, এই ন্যামের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ঠিক আছে? এরপরে হচ্ছে নয়াদিল্লি সম্মেলন 1983। এই নয়াদিল্লি সম্মেলনে সাউথ সাউথ কর্পোরেশনের উপর জোর দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো, ছোট ছোট পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, একদম ভিতর থেকে প্রশ্ন যদি করার সম্ভাবনা থাকে তৈরি হয়, তখন এইরকম পয়েন্ট উঠেছে। সাউথ সাউথ কর্পোরেশন বা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার কথা কোন ন্যাম বা জোট নিরপেক্ষ সম্মেলনে তোলা হয় বা বলা হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে হারারে, জিম্বাবুয়ের রাজধানী। আফ্রিকা ফান্ড গঠনের প্রস্তাব ওঠে বা গঠন করা হয়, কার কর্তৃক প্রস্তাবিত হয়? ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কর্তৃক। আচ্ছা, শার্ম আল শেখ, এখানে ইংলিশটা দেখে নেবে, শার্ম আল শেখ কনফারেন্স, 2008 সালে। বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় এই যে মানে সম্মেলনটা হয়েছিল 2009 সালে, 8-9 সালে, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অংশগ্রহণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে জীবনশৈলীর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে মানে অর্থনৈতিক সংকট, ইংলিশটা এখানে আমি লিখে দিয়েছি, কল্ড ক্রাইসিস ওর্স লিভিং ইন মেমোরি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশ লাইনটা খুব ইম্পর্টেন্ট। ইংরেজি লাইনটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় এখান থেকে প্রশ্ন, ইংরেজি লাইনটাকেই প্রশ্ন দিয়ে দেয়, এটাকে ট্রান্সলেট না করে। ওর্স্ট লিভিং মেমোরি কোন প্রেক্ষিতে ডক্টর মনমোহন সিং বলছেন? সেই সময় 2008 সালে অর্থনৈতিক যে মন্দা বা সংকট চলছিল বিশ্বজুড়ে, তার প্রেক্ষিতে বলছেন। কোথায় বলছেন? সাম আল শেখ সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি সম্মেলন, 2009 সালে সম্মেলনে তিনি তার বক্তব্য রাখছেন। ঠিক আছে? এরপরে কি? বাকু সম্মেলন। বাকু হচ্ছে ন্যাম ইউথ নেটওয়ার্ক গঠনের কথা বলা হয়। আর কাম্পালা সাম্প্রতিকতম সম্মেলন 2024 সালে। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন,
কোন রাষ্ট্রবিজ্ঞানী ঠান্ডা লড়াইকে উষ্ণ শান্তি বলে আখ্যায়িত বর্ণনা করেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে বহুবার এসেছে প্রশ্ন উচ্চ মাধ্যমিকে, উষ্ণ শান্তি বা হট পিস। অ্যান্সার হবে হচ্ছে এখানে রিচার্ড বার্নেট। বারবার বলছি ভুল করো না, অ্যান্সার কিন্তু রিচার্ড বার্নেট। বারবার আসে, অনেকেই ভুল করে। আচ্ছা, নিম্নের কে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে পরিচিত? এক্ষুনি বললাম, আর কি উত্তর দেবো আগেই বলে দিয়েছি, জওহরলাল নেহরু, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী। ওয়ারশ চুক্তি বা ওয়ারশ প্যাক্ট কত সালে কোন দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয়? কত সালে কোন দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয় ওয়ারশ প্যাক্ট? এক্ষেত্রে ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন এবং তার পূর্ব ইউরোপীয় মিত্র দেশগুলির মধ্যে। আসলে ওয়ারশ প্যাক্ট ছিল, যেমন ন্যাটো তৈরি করেছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো তৈরি করে, দেখো ন্যাটো তৈরি হয় 1949 সালে, আর ওয়ারশ প্যাক্ট হচ্ছে 1955। মানে বলা হয় যে ন্যাটোর মানে কাউন্টার বা মানে একটা জবাবে ওয়ারশ প্যাক্ট এই তৈরি করে, মানে ওয়ারশ প্যাক্ট করে 1955 সালে কে? সোভিয়েত ইউনিয়ন, ঠান্ডা যুদ্ধের সময়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের উপকারেই লাগবে। আমি ওই একটা জায়গায় পয়েন্ট মিস আছে, ওই পয়েন্টটা নেক্সট ক্লাসে আমি এড করে দেবো, বা দরকার হলে আমি কারেক্ট করে দেবো ওখানে। তবে হ্যাঁ, একটা কথা, তোমরা অবশ্যই যে ভিডিওটা দেখছো, সেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নিজেদের ক্লাসমেট, বন্ধু-বান্ধব যারা পড়াশোনা করছে, পল সায়েন্স নিয়ে পড়ছে, তাদের সাথে অবশ্যই করে শেয়ার করো। কারণ তোমাদের থেকে যদি মানে আমি আশানুরূপ সাড়া পাই, তাহলে আরো বেশি করে যে ক্লাস নিচ্ছি, এবং আমি আরো চিন্তাভাবনা রয়েছে আরেকটু মানে থার্ড সেমিস্টারকে লক্ষ্য করে কিছু নতুন ধরনের ক্লাস নিয়ে আসার, প্ল্যান করার। তো সেটা যদি তোমাদের থেকে সাড়া না পাই, তাহলে আমার দিক থেকেও হয়তো আর ব্যাপারটা হয়ে উঠবে না। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।